हेलो स्टूडेंट्स, वेलकम टू एथ टीचिंग एलसी। तो आज के क्लासे लेक्चर 48 तुम्हारे चक्रगति बेसार्ध और लम्ब और समांतर अक्ष उपात्त सम्बन्धे आलोचना करब। तो आगे दिन जाड्यभ्रामकेर जे ब्यापारटा हयेछिलो कोनो एकटा बस्तुर क्षेत्रे जखन जाड्यभ्रामक निर्णय करे तारपरे जाड्यभ्रामकेर संगे तोमादेर एई टपिकटा अटैचमेंटे आछे, जेमन हच्छे चक्रगति बेसार्ध। सेई पार्टटा आजके आमि करे दिई चक्रगति बेसार्ध, तारपर लम्ब और समांतर अक्ष उपात्तटा देखाबो। তাই এখানে দেখো চক্রগতি ব্যাসার্ধ কি, ফার্স্টে পয়েন্ট করবে চক্রগতি ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা এখানে দেখো এই চক্রগতি ব্যাসার্ধটা কি, ধরো যে অক্ষের সাপেক্ষে আমি মানে এমন একটা ধরো একটা অক্ষের সাপেক্ষে আমি যখন ডিস্টেন্সটা নিচ্ছিলাম তখন কি তার মানে কি অক্ষ থেকে এমন একটা দূরত্ব বোঝায় যে দূরত্বে কি হচ্ছে পুরো বস্তুটার একটা মানে ওই জড় বস্তুটার সমস্ত ভরটা কি হচ্ছে ওই বিন্দুতে কিন্তু কেন্দ্রীভূত থাকছে, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে মানে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর জড় মানে জাড্যভ্রামকটা এবং আর ওই বিন্দু ভরের যে জাড্যভ্রামকটা হচ্ছে সেটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। তখন ওই যে ডিস্টেন্সটা আমি বলেছিলাম সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। ধরো আমি আগে লিখি তোমাদের, নাহলে বুঝতে পারো না। কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর চক্রগতি ব্যাসার্ধ বলতে ওই অক্ষ থেকে এমন দূরত্বকে বোঝায় যে দূরত্বে ওই বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, এবার ওই সমস্ত ভর মানে ওই বিন্দুর ভর যদি কেন্দ্রীভূত থাকে তাহলে কি হচ্ছে তখন কি হচ্ছে দেখো মানে ওই অক্ষের সাপেক্ষে যে বস্তুটার জাড্যভ্রামক আর ওই বিন্দু ভরের সাপেক্ষে যে জাড্যভ্রামক ওটা কিন্তু সমান হয়ে যাবে। সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে কমা দেবে, যার ফলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর জাড্যভ্রামক ও বিন্দু ভরের জাড্যভ্রামক সমান হবে, তখন ওই দূরত্বকে বলা হবে চক্রগতি ব্যাসার্ধ। এবার ধরো অক্ষ থেকে যে ডিস্টেন্সগুলো আগে ক্যালকুলেট করেছিলাম তার মানে কি ওই ডিস্টেন্সটা মোটামুটি একটা কি হচ্ছে এভারেজ ডিস্টেন্সের মতো হিসাব হচ্ছে। এভারেজ বলবো না, মানে একটা নর্মালি ওই সবগুলোকে নিয়ে টোটাল করে একটা ক্যালকুলেট করানো হচ্ছে। জাড্যভ্রামকটা যে ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে বিন্দুভর আর নর্মালি জাড্যভ্রামকটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে।
এটাকে কি হচ্ছে তখন কে দিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে, এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। এবার কি করবে, তাহলে আই সমান কি হয়, সামেশন অফ এম আর স্কোয়ার, এটা সমান কি হয় এম অফ কে স্কোয়ার, তাহলে যার অংশ এম কে স্কোয়ার। এবার যদি কোনো একটা কিছু ক্ষেত্রে তোমার যদি বার করা থাকে, তাহলে সাপোজ আমি একটা দেখিয়ে দিচ্ছি, মানে তোমাদের যার ভ্রামকের মানটা, ধরো একটা ক্যালকুলেশনটা দেখাই একটু। ধরো মনে করি একটি বস্তু, আচ্ছা এখানে দেখে দৃঢ় বস্তু, দৃঢ় বস্তুর ক্ষেত্রে এই চ্যাপ্টারটা হচ্ছে বিশেষ করে দৃঢ় বস্তুর জন্য, মানে যে বস্তুটার ক্ষেত্রে কি স্ট্রেচেবল হচ্ছে, ঠিক আছে, সেখানে দৃঢ় ফিক্সড একটা, যার ক্ষেত্রে সমস্ত কিছু নট চেঞ্জ হবে, দৃঢ় বস্তু সমভর ধরো এম বিশিষ্ট এন সংখ্যক কোণা দ্বারা গঠিত, ঠিক আছে, কোণাগুলির ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব যথাক্রমে R1 R2 R3 ডট ডট করে RA। তাহলে কি হবে, ঘূর্ণাক্ষ থেকে ওই দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক I সমান সামেশন অফ এম আর স্কোয়ার সমান এম অফ, ধরো এত সংখ্যক কোণ আছে, প্রত্যেকটার ক্ষেত্রে যদি ভরটা সমান, আমি ভরটা কমন নিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি কী হয়, মানে প্রত্যেকটা যদি ভর সমান, তাহলে এম আর ওয়ান স্কোয়ার, শুধু ডিস্টেন্সগুলো আলাদা আলাদা, এম টু, আচ্ছা এখানে এম টু হবে না, যেহেতু ভরটা সমান করতে হবে, তাহলে R2 স্কোয়ার প্লাস এম R3 স্কোয়ার ডট ডট করে প্লাস এম আর এন স্কোয়ার, তাহলে যদি এম কমন নিই তখন সেক্ষেত্রে হবে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস R3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস আর এন স্কোয়ার। তাহলে দেখো এখানে বোথ সাইডে আমি যদি এন নিয়ে নিই, তাহলে একটা এন যদি নিয়ে নিই, এন সংখ্যা কত ছিল, তাহলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস R3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস আর এন স্কোয়ার, এটা বাই পুরোটা দিয়ে নিচে যদি এন দিয়ে আমি ভাগ দিই, তাহলে এন ধরো এমনি কেটে গেলে ওরকমই সংখ্যাটা চলে আসবে। তাহলে এই এম এন টোটাল এম এন যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল টোটাল যেটা ভর হচ্ছে কি এন সংখ্যক কোণা থাকলে এম এন, ঠিক আছে, এটা হচ্ছে মোট ভর। তাহলে এটিকে হচ্ছে এম ইন্টু এখানে কত হচ্ছে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস R3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস আর এন স্কোয়ার বাই নিচে এখানে এন। তাহলে যদি আগে ওই এম কে স্কোয়ারের সঙ্গে যদি কম্পেয়ার করো, তাহলে এম কে স্কোয়ারের সমান আমি কি পাচ্ছি, এই রাশিটা পাচ্ছি এম R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস R3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস আর এন স্কোয়ার
বাই নিচে হচ্ছে এন। তাহলে কে সমান কি হচ্ছে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার প্লাস ডট ডট করে rn নিচে হচ্ছে n। ঠিক আছে, তাহলে এই r রাশিটাই হলো কি, এই কে রাশিটা হলো কি চক্রগতি ব্যাসার্ধ। আর এই কেটা কার সঙ্গে সমান হচ্ছে দেখো, অতএব চক্রগতির ব্যাসার্ধ মানে কে, এটা কার সাথে সমান হয়েছে অক্ষ থেকে কোণাগুলোর আরএমএস দূরত্ব। মানে আরএমএস হচ্ছে স্কোয়ারের রুটটাকে বলা হচ্ছে আরএমএস রুট, মানে হচ্ছে বর্গ, মানে বর্গমূল তোমাদের, মিন মানে হচ্ছে যে এভারেজ, গড় বর্গের বর্গমূল, রুট মিন স্কোয়ার। ঠিক আছে, এই জন্য এটাকে আমি বলছি প্রথমে হচ্ছে রুট, এটাকে হচ্ছে রুট মিন। ঠিক আছে, সবগুলো নিয়ে, আর মিন মানে স্কোয়ারের মিন, মানে যে প্রত্যেকটা ক্ষেত্রে স্কোয়ার বাই তাকে যে যতগুলো সংখ্যা আছে সে ভাগ দিয়ে, এটাকে হচ্ছে এন দিয়ে ভাগ দিয়েছি, তার মানে কি মিন মানে হচ্ছে গড়, আর এস যেটা আছে সেটা স্কোয়ার। তাহলে এটাকে কি বলবো, যে প্রদত্ত অক্ষ থেকে কোণাগুলির আর এম এস দূরত্বের সমান। ঠিক আছে, আর এম এস মানে পুরো নামটা কি, রুট মিন স্কোয়ার, মানে আর এম এস যদি বলে তাহলে আর এম এস সমান কি বলবে, গড় বর্গে, এটা তোমাদের আবার আছে বর্গের বর্গমূল। ঠিক আছে, গড় বর্গের বর্গমূল, এটা তোমাদের আবার অন্য চ্যাপ্টার আছে, যখন গ্যাসের চ্যাপ্টারটা করাবো তখন এটাতে আবার আছে, আরএমএস ভেলোসিটি ব্যাপারগুলো আছে। এবার যদি একটা যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে তুমি যদি এরকম বার করতে চাও, তখন আমি ব্যাপারটা কী হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা নর্মালি দেখিয়ে দিচ্ছি আমি, প্রত্যেক ক্ষেত্রে এরকম টাইপের বার করতে হবে। যদি তোমরা তাকে লম্ব অক্ষপথ সমান্তরাল অক্ষপথ প্রয়োগ করে যে ক্যালকুলেশনটা হয় সেটা আগে জানতে হবে, তার থেকে আমি সেই বস্তুটার ক্ষেত্রে তখন আমি মানে এই চক্রগতি ব্যাসার্ধটা তখন নির্ণয় করব। ধরো আমি যদি একটা বলি, সাধারণত একটা সার্কেলের ক্ষেত্রে বলতে পারো, মানে ধরো সার্কেল বা এরকম যদি একটা আমি সার্কুলার রিংয়ের ক্ষেত্রে বলতে পারি। ঠিক আছে, ব্যাস বরাবর যদি বলি তাহলে সাধারণ ক্ষেত্রে ধরো ব্যাস বরাবর এগুলো করাবো তোমাদের, আমি উদাহরণের জন্য চক্রগতি ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করবো একটা দেখিয়ে দিচ্ছি। ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে বৃত্তাকার রিংয়ের জাড্য ভ্রামক, এগুলো ক্যালকুলেট করতে হবে। জাস্ট আমি আবার লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এর মানটা হয় mr স্কোয়ার বাই 2। তাহলে এই ক্ষেত্রে আমি ওই mr স্কোয়ারের বাই 2 এর সাথে কী করবো, এম কে স্কোয়ারটাকে সমান করে দেবো। তাহলে দেখো কে স্কোয়ার সমান আমার কী হচ্ছে আর স্কোয়ার বাই 2, তাহলে কে সমান কী হচ্ছে আর স্কোয়ার বাই 2, তার মানে হচ্ছে যে আর বাই রুট 2। তাহলে কে সমান আমার কী এলো, কে সমান আর বাই রুট 2 এলো। তাহলে এই আর বাই রুট 2টা থেকে হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় সময় কাজে লাগবে। তো চক্রগতি ব্যাসার্ধ তাহলে আর বাই রুট 2, মানে ওইখানে যদি ব্যাসার্ধটা দেওয়া থাকে দুইটা রিংটার ক্ষেত্রে বাই রুট 2 দিয়ে ভাগ করলে চক্রগতি ব্যাসার্ধ পাওয়া যাবে। ঠিক আছে, এরকম করে যতগুলো তোমাদের শেপের ক্ষেত্রে দেওয়া থাকবে প্রত্যেকটা শেপের ক্ষেত্রে ওই জাড্য ভ্রামক আর চক্রগতি ব্যাসার্ধ তোমাদের প্রত্যেককে নির্ণয় করতে হবে। এবার সেটার জন্য কী হবে, মানে তোমাদের অক্ষ উপপাদ্যগুলো সমান্তরাল লম্ব উপপাদ্য করতে হবে। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা লম্ব উপপাদ্যটা আমি আজকে অ্যাপ্লিকেশানগুলো তোমাদেরকে যতটা হয় আমি করে দিচ্ছি।
আগে উপপাদ্যগুলো জানতে হবে। দেখো এখানে যেটা হচ্ছে জাড্য ভ্রামক সংক্রান্ত দুটো পদ আছে। সংক্রান্ত দুটি আছে। একটা হচ্ছে কি লম্ব অক্ষ উপপাদ্য, 3 নম্বর হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। মানে থিওরেম পারপেন্ডিকুলার অ্যাক্সিস আর থিওরেম প্যারালাল অ্যাক্সিস। লম্ব অক্ষ উপপাদ্যটা কি? দেখো এগুলো ছোট ছোটোভাবে করে দিচ্ছি। দেখো লম্ব অক্ষ উপপাদ্য লিখবে একটি সমতল পাতের তলের অবিলম্বভাবে কোনো অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক ওই পাতের তলে অবস্থিত দুটি সমকোণী অক্ষ সাপেক্ষে জাড্য ভ্রামকদ্বয়ের সমষ্টি সমান। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এর সাথে আরেকটা জিনিস একটু লিখে নেবে ব্যাপারটা, যেটা হচ্ছে যখন ব্যাপারটা ধরো পাতের তলের সাথে লিখবে, যখন পাতের তলের সাথে অভিলম্ব অক্ষটি সমকোণী অক্ষদ্বয়ের ছেদবিন্দুগামী। তাহলে একটা সিস্টেমের ক্ষেত্রে ধরো, এই সিস্টেমটার ক্ষেত্রে ধরো এরকম নর্মালি আমি একটা শেপ নিচ্ছি, আরবিট্রারি শেপ। তাহলে এটার ক্ষেত্রে আমি 3D শেপ করছি। এরকম একটা শেপ দিলাম নর্মালি। সেটার ক্ষেত্রে কি হচ্ছে, নর্মালি শেপটার জন্য এক্স, ধরো এটা এক্স,
তাহলে এইটা হচ্ছে কি হচ্ছে এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড। ঠিক আছে, তাহলে যখন আমি এক্স অক্ষের সাপেক্ষে করবো, ধরো এক্স অক্ষের সাপেক্ষে জাড্যভ্রামক আমি নিচ্ছি আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে জাড্যভ্রামক হচ্ছে আই ওয়াই, জেড অক্ষের সাপেক্ষে হচ্ছে আই জেড। তাহলে শর্তে কী হবে, এই উপপাদ্য লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী কী হয়ে যাবে, আমি এটা লিখে দিচ্ছি যে এক্স অক্ষের সাপেক্ষে জাড্যভ্রামক সমান আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে আই ওয়াই, আর জেড অক্ষের সাপেক্ষে আই জেড। তাহলে শর্তে কি হবে যে আই জেড এটা সমান কী হবে আই এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী সিস্টেমটা হবে যে আই জেড সমান কি আই এক্স প্লাস আই ওয়াই, এটা হবে। ঠিক আছে, আর সমান্তরাল অক্ষ উপপাদ্যটা করে নাও, এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য এটি কী হবে, দেখো যে কোনো অক্ষ সাপেক্ষে কোনো বস্তুর জাড্যভ্রামক, যে কোনো অক্ষ সাপেক্ষে কোনো বস্তুর জাড্যভ্রামক বস্তুর ভর কেন্দ্রগামী ওই অক্ষের সমান্তরাল অক্ষ সাপেক্ষে জাড্যভ্রামক এবং বস্তুর ভর ও দুই সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে এরকম ধরো সিস্টেমের ক্ষেত্রে ধরো এরকম একটা সিস্টেম আছে, ঠিক আছে, তার এবার ধরো সেন্টার দিয়ে যেটা হচ্ছে মিডিল দিয়ে একটা করছি আর একটা সেন্টারের মধ্যে দিয়ে পাস করছি। ঠিক আছে,
তাহলে এক্ষেত্রে কী হবে, ধরো এই ডিস্টেন্সটা আমি যদি ডি বলি, আর এটা ধরো এই অক্ষের সাপেক্ষে ধরো যদি আই বলি, আর এটা ধরো সি বলি, যে ভরকেন্দ্রগামী অক্ষ হচ্ছে সি, এটা লিখে দিচ্ছি। ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক সমান আইসি। তাহলে টোটাল কী হবে, যে ধরো এবি যদি লাইনটা দিই, তাহলে এবির সাপেক্ষে কী হবে, তাহলে আই অফ এবি সমান কী হবে, আইসি প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটি কি হচ্ছে তোমাদের যে সমান্তরাল অক্ষ পদ্ধতি, মানে যে কোনো একটা কিছু অক্ষের সাপেক্ষে যখন বার করবে, সেই অক্ষটার প্রান্তে যেটা আছে লক্ষ্য রাখবে, মানে প্রান্তের সাপেক্ষে, আর ভরকেন্দ্র অক্ষের সাপেক্ষে, মানে প্রান্তটা যেটা হচ্ছে তার সাপেক্ষে সমান কি হচ্ছে ভরকেন্দ্র অক্ষের সাপেক্ষে, প্লাস ওই যে ভরকেন্দ্র ওটা মেন অক্ষ থেকে, মানে প্রান্তের অক্ষটা থেকে কত দূরত্বে আছে, ডি দূরত্বে আছে, তাহলে আইসি প্লাস এই যে টোটাল যেটা ভর সিস্টেমে প্লাস এম ডি স্কোয়ার সমান। ঠিক আছে, তো তোমাদের এইগুলোর অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ক্লাসে আমি করবো।